আসসালামু আলাইকুম বন্ধুরা। ১৯ শতকের শুরুর দিকে আটলান্টিক মহাসাগরের এক প্রত্যন্ত লাইট হাউসে কাজ করা কিছু মানুষ হঠাৎই গায়েব হয়ে যায়। আর এটা ইনভেস্টিগেশন করতে গিয়ে বেরিয়ে আসে সমুদ্রে থাকা এমন এক মানুষের মতো নতুন প্রজাতি যা পুরো ইতিহাস বদলে দেয়। তো গল্পের শুরুতে আমরা সাউথ আটলান্টিক ওশানের মাঝখানে একদল এক্সপ্লোরার বা অভিযাত্রী টিমকে দেখতে পাই, যে জাহাজে ডেভিড নামের একজন ওয়েদার অফিসার ছিল, যে কিনা আবহাওয়ার পূর্বাভাস দেয়। তারা এমন একটা আইল্যান্ডের দিকে যাচ্ছিল যেটা সমুদ্রের ঠিক মাঝখানে অবস্থিত। সরকার ডেভিডকে সেখানে এই জন্য পাঠাচ্ছিল যেন ওই আইল্যান্ডের পরিবর্তনশীল আবহাওয়া সে পর্যবেক্ষণ করতে পারে। এই কাজের জন্য ডেভিডকে প্রায় ১ বছর সেখানেই থাকতে হবে। পুরো ১ বছর আবহাওয়ার ডেটা কালেক্ট করার পরে তাকে আবারও ফিরে আসতে হবে। ডেভিডকে সারা বছরের খাবার আর প্রয়োজনীয় সকল জিনিসপত্র একবারেই দিয়ে দেয়া হয়। অনেক দিন জার্নি করার পরে অবশেষে তারা সেই আইল্যান্ডে পৌঁছে যায়। তারা বোটের সাহায্যে ওই আইল্যান্ডে নেমেও যায়। এই আইল্যান্ডটা পুরোপুরি জনমানবহীন ছিল, সেখানে একটা পাখিও দেখা যায় না। ওই আইল্যান্ডে একটা লাইট হাউস আর একটা ছোট্ট ঘর ছিল যেখানে ডেভিডকে থাকতে হবে, কারণ এর আগেও রবার্ট নামের একজন ওয়েদার অফিসার এখানেই থাকতো, কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে। সে ১ বছর ধরে ওই দ্বীপ থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ করেছে। এখন তার জায়গাতে ডেভিড এখানে পুরো ১ বছর ডেটা কালেক্ট করার জন্য থাকবে, আর ওই পুরনো অফিসার রবার্টকে এই জাহাজের সাথে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু যখন পুরো টিম ওই ঘরটা ভিজিট করে তখন তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো মানুষের নাম নিশানও ছিল না। ঘরের ভেতরে পুরনো অফিসার তার সকল জিনিসপত্র এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। এরপর ক্যাপ্টেন আর ডেভিড ভাবে যে হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে। ক্যাপ্টেন আর ডেভিড সময় নষ্ট না করে সেই লাইট হাউসের দিকে এগোয়, আর তারা সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তারা দেখে যে পুরো লাইট হাউসটা ধারালো আর চোখা সব কাঠ দিয়ে ঘেরা ছিল, যেন কেউ ইচ্ছে করে ওটা বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। এরপর ক্যাপ্টেন আর ডেভিড লাইট হাউসের গেটে কয়েকবার নকও করে, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না। শেষমেশ তারা গেটটা জোরে ধাক্কা দেয় আর ভেতরে ঢুকে পড়ে। লাইট হাউসের ভেতরে তারা একটা লোককে দেখতে পায় যার নাম ছিল গ্রোনার। তারা গ্রোনারকে পুরনো ওয়েদার অফিসার রবার্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে ও তো মারা গেছে। সে একদিন সমুদ্রের দিকে গিয়েছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি। গ্রুনারের কথা শুনে ডেভিড আর ক্যাপ্টেন দুজনেই চমকে যায়। সবকিছু শোনার পরে ক্যাপ্টেন ডেভিডকে বলে, যদি তুমি এখনও চাও তো আমাদের সাথে ফিরে যেতে পারো, এখানে রিস্ক নিয়ে না থাকাই হয়তো ভালো হবে। কিন্তু ডেভিড ফিরে যেতে অস্বীকার করে, কারণ সে ভেবেছিল যদি সে সরকারকে ওই আইল্যান্ডের সঠিক ওয়েদার রিপোর্ট দিতে পারে তাহলে সে বেশ মোটা অঙ্কের টাকা পাবে। এরপর ক্যাপ্টেন তাকে নিজের প্রোটেকশনের জন্য একটা বন্দুক দেয় আর ডেভিডকে বলে যে এই জায়গাটা কিন্তু আমার কাছে একদমই সেফ মনে হচ্ছে না, তুমি একটু ঠিকমতো নিজের খেয়াল রেখো। এরপর তারা ডেভিডকে ওখানেই রেখে সবাই ফিরে চলে যায়, আর এখন তারা আবারও ১ বছর পরে এখানে ফিরে আসবে। তো ক্যাপ্টেন চলে যাবার পরে ডেভিড এই ঘরটা একটু গুছিয়ে নেয়, ঘরটাকে থাকার যোগ্য করে তোলে। আর এখন রাত হবার পরে সে ড্রয়ারে একটা ডায়েরি খুঁজে পায় যেটা পুরনো ওয়েদার অফিসার রবার্ট লিখে গিয়েছিল। ওই ডায়েরিতে আইল্যান্ডের ব্যাপারে অনেক কিছু লেখা আছে। ডায়েরিতে একটা রহস্যময় প্রাণীর ব্যাপারে কিছু কথাও লেখা ছিল, কিন্তু সবকিছু পরিষ্কার ছিল না, তাই ডেভিড বুঝতে পারছিল না। ডেভিড তবুও প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে পড়তে থাকে, আর ওই ডায়েরিতে সে অদ্ভুত কিছু জানোয়ারের স্কেচও আঁকা দেখতে পায়। ডেভিড বুঝতে পারে না যে এই ছবিগুলো রবার্ট কেন এঁকেছিল। সে ভাবে যে হয়তো রবার্ট একা ছিল তাই টাইম পাস করার জন্য এমনটা করে থাকতে পারে। তো এই ডায়েরির একটা পেজে পুরনো অফিসার রবার্টের ওয়াইফের ফটো লাগানো ছিল। ডেভিড ওই ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় আর ধীরে ধীরে তার চোখ লেগে আসে। আর এখন পরদিন সকালে ডেভিড আবহাওয়ার ডেটা কালেক্ট করা শুরু করে দেয়, কিন্তু সমুদ্রের কাছে পৌঁছাতেই তার পা থেমে যায়। সে দেখতে পায় যে পাহাড়ের খাঁজে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো রয়েছে, যেগুলোর মাঝে ঝিনুক রাখা আছে। অদ্ভুত একটা প্যাটার্ন দেখে ডেভিড ভেবে নিয়েছিল যে এইসব কিছু হয়তো গ্রুনার করে রেখেছে। সে এটা ভেবে আবারও নিজের কাজে লেগে পড়ে। কাজের মাঝখানে যখন সে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে দেখে তখন সে গ্রুনারের সাথে আরও একজন মানুষকে লাইট হাউসে দেখতে পায়, কিন্তু চোখের পলক ফেলতেই সেই মানুষটা গায়েব হয়ে যায়। ডেভিড আবারও তাকে দেখার চেষ্টা করে, কিন্তু তারপর তার মনে হয় যে হয়তো এটা তার মনের ভুল হতে পারে।
তো যাই হোক, এখন রাতের বেলা ডেভিড নিজের কাজে ব্যস্ত ছিল, তখনই দরজায় নক করা হয়। তার মনে হয় যে এটা হয়তো গ্রুনার হবে। ডেভিড তার নাম ধরে বারবার ডাকতে থাকে, কিন্তু কোনো জবাব পাওয়া যায় না। আর তখনই হাতে ল্যাম্প নিয়ে ডেভিড দরজার দিকে এগোতে থাকে, আর হঠাৎ করে তার কানে অদ্ভুত সব শব্দ বাজতে থাকে, যেন কোনো মানুষ দরজার বাইরে একদমই ছিল না। আর সে দেখতে পায় যে গেটের নিচ দিয়ে কোনো একটা অদ্ভুত ক্রিয়েচারের হাত তার ঘরের ভেতরে আসার চেষ্টা করছে। ওটা মানুষের হাত একদমই ছিল না। এটা দেখে ডেভিডের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে সাথে সাথে বেসমেন্টের দিকে দৌড় দেয় আর সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ওই রহস্যময় প্রাণীটা ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজতে থাকে, আর ডেভিড বেসমেন্টের একটা ছোট্ট ফাটল দিয়ে তাকে দেখতে থাকে। ডেভিডের নড়াচড়ায় ওই জন্তুটা ডেভিডকে দেখে ফেলে। এরপর ওটা ডেভিডকে মারার জন্য দ্রুত তেড়ে আসে আর ফাটল দিয়ে ডেভিডকে ধরার চেষ্টা করতে থাকে। ডেভিড তখন নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে একটা ছুরি দিয়ে জন্তুটার চোখে মেরে দেয়। ওই জন্তুটা চিৎকার করে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওটা যে কোনো সময় ডেভিডকে মারার জন্য আবারও ফিরে আসতে পারে। আর এই ঘটনার পরে ডেভিড এই ব্যাপারটা কনফার্ম হয়ে যায় যে ডায়েরিতে রবার্ট যে ক্রিয়েচারের ব্যাপারে লিখেছিল সেটা আসলে সত্যি। তো যাই হোক, সেদিন প্রচণ্ড ভয়ের চোটে ডেভিড সারা রাত ঘুমাতেই পারে না। আর এখন পরদিন সকালে যখন ডেভিড ঘর থেকে বের হয়, সে বালির উপরে কিছু পায়ের ছাপ দেখতে পায়, যেগুলো কোনো মানুষের পায়ের ছাপ একদমই ছিলই না। ওই ছাপগুলো সোজা সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়ে গেছে। এখন ডেভিড সবকিছু বুঝে যায় যে কেন গ্রুনার লাইট হাউসের চারপাশে ধারালো কাঠ লাগিয়ে রেখেছে। তো এখন ডেভিড জেনে যায় যে সে যদি এই ঘরে থাকে তাহলে ওই ক্রিচারগুলো তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। তাই প্রচণ্ড ভয় পেয়ে ডেভিড লাইট হাউসের দিকে দৌড় দেয় আর গ্রুনারকে চিৎকার করে ডাকতে থাকে আর বলে, গেট খোলো, আমাকে ভেতরে আসতে দাও। কিন্তু গ্রুনার তাকে ভেতরে আসতে দেয় না। সে বলে যে তোমার তো জাহাজের সাথে ফিরে যাওয়া উচিত ছিল, তুমি এখানে থাকলে কেন? ডেভিড হতাশ হয়ে তার ঘরে ফিরে আসে, কারণ গ্রুনার তাকে লাইট হাউসের কাছেও দেখতে চাচ্ছিল না। সে উপর থেকে ওর গায়ে পানি ঠেলে ওকে দূরে সরে যেতে বলে। তাই এখন ডেভিড বুঝতে পারে যে তাকে নিজেকেই কিছু করতে হবে। সে ঘরের প্রত্যেকটা জানালা কাঠ দিয়ে বন্ধ করে ফেলে, চারপাশে ধারালো কাঠ দিয়ে ঘেরা দেয় আর গেটের বাইরে পুরনো কাগজ আর বই রেখে দেয়। তারপর ওগুলোর উপরে দাহ্য তেল ছিটিয়ে দেয়, যাতে করে ওই ক্রিচাররা যদি ফিরে আসে তাহলে আগুন দিয়ে ওদেরকে ভয় দেখিয়ে তাড়ানো যায়। কিন্তু এইসব কিছুর মধ্যে এমন একটা ব্যাপার ছিল যা ডেভিড তখনও জানতো না, যেই ব্যাপারটা আজ রাতে সে জানতে পারবে। তো সৌভাগ্যক্রমে সে ঘরের ভেতরে একটা পুরনো বক্স খুঁজে পায়, আর ওই বক্সে একটা বন্দুক আর অনেকগুলো বুলেট ছিল। এটা দেখে তার বেঁচে থাকার কিছুটা আশা জেগে ওঠে। তো সেদিন যখনই সূর্য ডুবতে শুরু করে, ডেভিডের মনে ভয় বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে চারপাশে রাতের অন্ধকার নেমে আসে। এখন ডেভিড হাতে বন্দুক নিয়ে ঘরের এক কোনায় চুপচাপ বসে থাকে। তার হার্টবিট বেড়ে যেতে থাকে, আর তখনই একটা অদ্ভুত আওয়াজ শোনা যায়। আর যখন ডেভিড জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের দিকে দেখতে থাকে, তখন যেন তার পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখতে পায় শুধু একটা নয়, বরং পানি থেকে অনেকগুলো ওই একই রকমের অদ্ভুত জন্তু তার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে সবগুলো জন্তু জড়ো হয়ে তার ঘরের দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে। ডেভিড সাথে সাথে গুলি চালানো শুরু করে, যার মধ্যে কয়েকটা জন্তু গুলি খেয়ে মারাও যায়। ডেভিড ভাবে যে গুলির আওয়াজ শুনে হয়তো বাকি জন্তুরা এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু সেই জন্তুগুলো নিজেদের সঙ্গীদেরকে মরতে দেখে আরও বেশি রেগে যায়। তখন ডেভিড প্ল্যান বি অ্যাপ্লাই করে, অর্থাৎ গেটের বাইরে রাখা কাগজ আর পুরনো বইগুলোতে আগুন ধরিয়ে দেয়। আর এবার আগুন দেখে ওই জন্তুগুলো ভয়ে আবারও সমুদ্রে ফিরে যায়। কিন্তু এখন ওই আগুন ডেভিডের ঘর পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে ঘরের দরজায় আগুন ধরে যায়, আর ধীরে ধীরে ঘরের ভেতরেও আগুন ছড়িয়ে পড়তে থাকে, কারণ এই পুরো ঘরটা কাঠের তৈরি ছিল। ডেভিড সাথে সাথে একটা চাদর গায়ে পেঁচিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসে। সে লাইট হাউসের কাছে একটা বড় পাথরের পেছনে আজ সারাটা রাত লুকিয়ে থাকে। ক্রিচারগুলোকে শ্যুট করার সময় ডেভিডের হাতে বেশ গভীর চোটও লেগেছিল। আর সৌভাগ্যবশত তখনই হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। আগুন ধীরে ধীরে নিভে তো আসে, কিন্তু সারা রাত বৃষ্টির পরেও সকাল পর্যন্ত ডেভিড নিজের ঘরটাকে বাঁচাতে পারে না, কারণ সারা রাতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন ডেভিডকে যদি বেঁচে থাকতে হয় তবে তাকে লাইট হাউসে আশ্রয় নিতেই হবে।
তাই সে নিজের রাইফেলটা তুলে নেয় আর লাইট হাউসের কাছের পাথরগুলোর মাঝে লুকিয়ে অপেক্ষা করতে থাকে যে কখন গ্রুনার পানি ভরাতে নিচে আসবে। যখন গ্রুনার পানি ভরানোর জন্য লাইট হাউস থেকে বের হয় তখনই ডেভিড তার পিছু পিছু যেতে থাকে। কিন্তু তখনই হঠাৎ একটা অদ্ভুত ক্রিচার যে কিনা গ্রুনারের কাছেই ছিল সে ডেভিডের উপরে হামলা করে দেয়, কিন্তু কোনো রকমে ডেভিড সেটাকে কাবু করে ফেলে। ওই ক্রিচারটা ছিল গ্রুনারের রক্ষক। যখন ডেভিড ওই প্রাণীটাকে শ্যুট করতেই যাবে তখনই গ্রুনার সাথে সাথে ডেভিডকে থামিয়ে দিয়ে বলে যে প্লিজ থেমে যাও, এটা আমার পোষা প্রাণী। তো ডেভিড গুলি তো চালায় না, তবে সে সুযোগের সদ্ব্যবহার করে গ্রুনারকে একটা শর্ত দেয়। সে বলে যদি এই ক্রিচারকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে আমাকে লাইট হাউসে আশ্রয় দিতে হবে, নয়তো আমি একে মেরে ফেলবো। তো এই কথা শুনে গ্রুনার রাজি হয়ে যায়, কারণ ডেভিডের কাছে অনেক খাবার আর গান পাউডার ছিল। সন্ধে হবার আগেই তারা দুজন বেঁচে যাওয়া খাবার নিয়ে লাইট হাউসে ফিরে আসে আর তারা দুজনেই আরামে ঘুমিয়ে পড়ে। তো এখন পরদিন সকালে ওই জন্তুটা চুপচাপ ডেভিডের হাত চেটে দিচ্ছিল। যখন ডেভিডের ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পায় যে ওই জন্তুটার চাটার কারণে তার হাত পুরোপুরি ঠিক হয়ে গেছে। এইসব কিছু দেখে ডেভিড অবাক হয়ে যায়। ডেভিড এখন গ্রুনারের কাছ থেকে এই জন্তুটার ব্যাপারে আরও বিস্তারিত জানতে চায়, আর তারপর সে বলে যে সব কিছু আমরা দুনিয়ার সামনে নিয়ে আসি, কারণ এটা কোনো জাদুর চেয়ে কম নয়। ডেভিড ভেবেছিল যদি এই জন্তুগুলোর রহস্য দুনিয়ার সামনে আনা যায় তাহলে ডেভিড আর গ্রুনার দুজনেই অনেক টাকা আর নাম কামাতে পারবে, কিন্তু গ্রুনার এইসব কিছু একদমই চায় না। সে এই আইল্যান্ড ছেড়ে কোথাও যেতেও চায় না। গ্রুনারের আসলে এই দুনিয়াতে আর কেউ অবশিষ্ট ছিল না, তার জন্য এই আইল্যান্ডটাই পারফেক্ট ছিল, যেখানে সে নিজেকে রাজা মনে করে আর সে নিজের ইচ্ছের মালিক ছিল। এই কারণেই সে আইল্যান্ডের অনেক জায়গাতে লিখে রেখেছে যে গ্রুনার এখানকার বাদশাহ। কিন্তু ডেভিড এইটা বুঝতে পারে না যে এই অদ্ভুত প্রাণীটা গ্রুনারের পোষা প্রাণী হলো কিভাবে। তখন গ্রুনার ডেভিডকে জানায় যে আসলে আমি একবার এই প্রাণীটার প্রাণ বাঁচিয়েছিলাম, এই প্রাণীটা ভুল করে আমার ফিশিং নেটে আটকে গিয়েছিল। তখন এই জন্তুটা অনেক ছোট ছিল আর সেই দিনের পর থেকে জন্তুটা গ্রুনারের সাথেই থেকে যায়। কিন্তু গ্রুনার অনেক কড়া একজন মানুষ ছিল, সে এই জন্তুটার সাথে খুবই খারাপ ব্যবহার করে। গ্রুনার প্রতিদিন এই জন্তুটার সাথে ফিজিক্যাল রিলেশনও করে। গ্রুনার জানায় যে একবার এই জন্তুটা তার উপরেও হামলা করেছিল আর তার বদলে গ্রুনার তাকে এমন শাস্তি দেয় যে সেই শাস্তির পর থেকে এই জন্তুটা নিজেকে গ্রুনারের গোলাম ভাবতে শুরু করে। আর এইসব কিছু দেখে আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে প্রতি রাতে ওই জন্তুগুলো সমুদ্র থেকে কেন বাইরে বেরিয়ে আসে। ওরা সবাই আসলে এই জন্যই আসে যাতে নিজেদের সঙ্গীকে গ্রুনারের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। কিন্তু গ্রুনার তো এমনটা হতে দেয় না। ওই জন্তুগুলো দিনের আলোতে অ্যাটাক করতে পারে না, কারণ সূর্যের আলো ওই জন্তুগুলোর স্কিন পুড়িয়ে দেয়। ডেভিড আর এখানে থাকতে চায় না, সে যে কোনো উপায়ে এই আইল্যান্ড থেকে নিজের প্রাণ বাঁচিয়ে দেশে ফিরতে চায়। তো যাই হোক, সন্ধ্যা শুরু হতে শুরু করে আর গ্রুনার তাকে বলে যে বন্দুক নিয়ে রেডি হয়ে যাও, কারণ ওই জন্তুগুলো যে কোনো সময় আমাদের উপরে হামলা করতে পারে। তারা লাইট হাউসের সকল লাইট অন করে প্রস্তুত হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে প্রচুর পরিমাণে ওই জন্তুগুলো বেরিয়ে আসে। ওরা লাইট হাউসের দিকে এগোতে থাকে আর গ্রুনার ওদের উপরে একাধারে ফায়ার করতে থাকে। কিন্তু ডেভিড পুরোপুরি ভয় পেয়ে যায়। সে লাইট হাউসের ভেতরের দিকে চলে আসে আর গ্রুনার বারবার বলা সত্ত্বেও সে শুধু এক কোণায় চুপচাপ বসে থাকে আর কিছুক্ষণের মধ্যেই ডেভিড অজ্ঞান হয়ে যায়। গ্রুনার সারা রাত একা একা এই জন্তুদের সাথে লড়াই করতে থাকে। আর এখন পরদিন সকালবেলা গ্রুনার রেগে গিয়ে ডেভিডের মুখে পানি ছিটিয়ে তাকে ঘুম থেকে জেগে তোলে আর বলে, যদি তোমাকে বেঁচে থাকতে হয় তাহলে এদেরকে মেরে ফেলতে হবে, নয়তো তোমাকে লাইট হাউস থেকে বের করে দেব আর তোমাকে আমার সকল কথা মেনে চলতে হবে। রোজ আমার জন্য পানি ভরে আনবে আর লাইট হাউসের ছোট বড় কাজও করতে হবে। এখন ডেভিডের কাছে অন্য তো কোনো অপশন ছিল না, এই কারণে সে গ্রুনারের কথা মতো চলার জন্য বাধ্য হয়ে যায়। ডেভিড এখন গ্রুনারের সকল কথা মেনে চলতে থাকে। কিন্তু একটা জিনিস ছিল যেটা ডেভিডের একদমই পছন্দ ছিল না, সেটা হলো গ্রুনার প্রতিদিন ওই ফিমেল ক্রিয়েচারটাকে আলাদা আলাদাভাবে ফিজিক্যালি টর্চার করে। তো যাই হোক, এখন রাত হয়, দুজনে আবার গার্ডের ডিউটি করার জন্য প্রস্তুত হয়ে যায়।
আর আজ আবারও ওই ক্রিয়েচারগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসে। কিন্তু আজকে ডেভিডের একদমই ভয় লাগছিল না। সে ওই জন্তুগুলোর উপরে ফায়ারিং শুরু করে দেয়, কিন্তু আজকে গ্রুনার কিছুই করছিল না। সে ডেভিডকে বাইরে রেখে লাইট হাউসের গেট বন্ধ করে দেয় আর নিজে চুপচাপ ভেতরে বসে থাকে, যাতে করে ডেভিড নিজে নিজে শিখতে পারে কিভাবে ওই ক্রিয়েচারদের সাথে লড়াই করতে হয়। এভাবেই ডেভিড লড়াই করতে করতে সারা রাত কাটিয়ে দেয় আর এখন সকাল হয়ে যায়। সকালবেলা গ্রুনার দেখতে পারে যে ডেভিড লাইট হাউসের গেটের বাইরে রক্তমাখা অবস্থায় বসে আছে। এখন সে শিখে গেছে যে কিভাবে ওই ক্রিয়েচারদের সাথে লড়াই করতে হয়। তো এভাবেই সময় কাটতে থাকে। রাতের বেলা তারা ওই জন্তুদের সাথে লড়াই করে আর সারা দিন গ্রুনারের লাইট হাউসের কাজ সামলায় ডেভিড। এই আইল্যান্ডটা এখন তার জন্য একটা বদ্ধ জেলখানার মতো হয়ে গেছে। সে সব সময় ভাবতে থাকে যে কি করে সে এই জায়গা ছেড়ে স্বাধীনতার নিঃশ্বাস নেবে। তো যাই হোক, সময়ের সাথে সাথে ডেভিডের ওই ফিমেল ক্রিয়েচারের সাথে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ডেভিডের এখন ওই জন্তুটার জন্য অনেক খারাপ লাগতে শুরু করে। এখন সে বুঝতে পারে যে নিজের লোকেদেরকে ছাড়া একা একা থাকাটা আসলে কতটা কঠিন। হয়তো ওই জন্তুটাও নিজেদের লোকেদেরকে ছেড়ে এখানে এসে এমনই একাকিত্ব ফিল করে। তাই ডেভিড ওই জন্তুটার একটা নামও রেখে দেয়, সেটা হলো অ্যানেরিস। তো এভাবেই দিনের পর দিন কাটতে থাকে আর তারপর একদিন তারা খেয়াল করে যে ওই জন্তুদের অ্যাটাক ধীরে ধীরে কমে যাচ্ছে। ডেভিড ভেবেছিল হয়তো শীতকালে ওই জন্তুগুলো অন্য কোথাও চলে যায়, বা ওরা হয়তো বুঝে গেছে যে এই দুজনের সাথে লড়াই করে আসলে কোনো লাভই হবে না। কিন্তু গ্রুনার তাকে বলে যে না, এমনটা একদমই না, ওরা আসলে আবারও অ্যাটাক করবে, ওরা ব্যাস নিজেদের জনসংখ্যা বাড়াচ্ছে। তো এভাবে আরও কিছুদিন কেটে যায় আর এক রাতে ডিনারের পরে গ্রুনার আর ডেভিড টাইম পাস করার জন্য দাবা খেলা শুরু করে দেয়। কিন্তু এখানে গ্রুনারের একটা বিশাল বড় ভুল হয়ে যায়। তারা দুজনেই খেলায় এতটাই মজে গিয়েছিল যে লাইট হাউসের লাইট অন করতেই ভুলে যায়। আর এদিকে অন্ধকারের সুযোগ নিয়ে ওই জন্তুগুলো ওদের উপরে অ্যাটাক করে দেয়। ডেভিড দেখতে পায় যে ক্রিয়েচারদের সংখ্যা আজ এত বেশি ছিল যে দুজন মিলে বেশিক্ষণ লড়াই করা সম্ভবই নয়। আর তাছাড়াও এবার তাদের কাছে তো কোনো প্ল্যানিংও ছিল না, বন্দুকের গুলিও প্রায় শেষ হয়ে এসেছিল। কোনো রকমে বাঁচতে বাঁচতে তারা লাইট হাউসের টপ ফ্লোরে গিয়ে পৌঁছে যায়। কিন্তু এরই মাঝে গ্রুনারের পায়ে বেশ গভীর একটা চোট লেগে যায়। ওই ক্রিয়েচারেরা আজ ওদের উপরে খুবই রেগেছিল। তারা আক্রমণাত্মক এত বেশি ছিল যে গ্রুনার আর ডেভিড কোনোভাবেই ওদের সাথে পারছিল না। দুজনেরই মনে হয় যে আজকে হয়তো তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু সৌভাগ্যবশত ততক্ষণে সকাল হয়ে যায় আর যখনই সূর্য ধীরে ধীরে উঁকি দেয়, ওই জন্তুগুলো লাইট হাউস ছেড়ে দ্রুত সমুদ্রে ফিরে চলে যায়। কড়া রোদ ওঠার পরে অ্যানেরিস গ্রুনারের জখম সারানোর অনেক চেষ্টা করে, কিন্তু এতক্ষণে ডেভিড বুঝে যায় যে তারা ওই জন্তুদের সাথে লড়াই করে জিততে পারবে না, কারণ তাদের গুলি শেষের পথে। তাদের কাছে খাবারও এত বেশি নেই যে বেশি দিন তারা চলতে পারবে। তবে সৌভাগ্যবশত পরের দিন যখন ডেভিড লাইট হাউসের বাইরে এদিকে ওদিকে ঘুরছিল, তখন সে সমুদ্রে একটা জাহাজ দেখতে পায়। সে তাড়াতাড়ি ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে চলে আসে আর জাহাজটাকে সিগন্যাল দিতে যায়। কিন্তু গ্রুনার তাকে থামিয়ে দেয়, কারণ সে চাইতো না ডেভিড এখান থেকে চলে যাক। ঠিক সেই মুহূর্তে অ্যানেরিস গ্রুনারের উপরে হামলা করে দেয়। সে ডেভিডকে গ্রুনারের হাত থেকে বাঁচাতে চাইছিল। গ্রুনার কাউকে এই আইল্যান্ড ছাড়তে দিতে চাইতো না। এই আইল্যান্ড ছিল তার নিজের দুনিয়া, যেখানে সে একজন রাজার মতো থাকতো। সে ডেভিডকেও যেতে দিতে চায় না, কারণ এতদিন একা থাকার পরে এখন তার কাছে কেউ একজন ছিল যার সাথে সে কথা বলতে পারত, যার সাথে সে দাবা খেলতে পারত। আর ডেভিড যদি ওই জাহাজে ফিরে চলে যায়, তাহলে সে সেখানে গিয়ে বাকি সবাইকে অ্যানেরিস আর তাদের প্রজাতির ব্যাপারে বলে দেবে। তাই এখন ডেভিড এখান থেকে কোনোভাবেই যেতে পারবে না। আর এভাবে আরও কিছুদিন কেটে যায়। গ্রুনার এখন ডেভিড আর অ্যানেরিস দুজনের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার শুরু করে দিয়েছিল। কিন্তু অ্যানেরিসকে সে একটু অতিরিক্ত মারধর করত, যেটা ডেভিডের একদমই পছন্দ ছিল না। তো একদিন ডেভিড অ্যানেরিসকে একটা ছোট্ট খেলনা বোট গিফট করে, যেটা একটা মাছের কাঁটা দিয়ে বানিয়েছিল সে। কিন্তু যখন অ্যানেরিস ওই নৌকাটা দেখতে পায়, তখন সে ডেভিডকে আইল্যান্ডের এমন এক কোনায় নিয়ে যায় যেখানে সত্যি একটা আসল নৌকা রাখা ছিল। যখন ডেভিড ওই বোটের ব্যাপারে গ্রুনারকে জিজ্ঞাসা করে, তখন সে বলে যে হ্যাঁ, আমি আগে থেকে জানতাম যে আইল্যান্ডের ওই অংশে একটা নৌকা আছে। গ্রুনার বলে যে হ্যাঁ, কিছু লোক এই দ্বীপে নৌকার সাহায্যে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এসেছিল বটে, কিন্তু সকাল হবার আগেই তাদের মধ্যে আর কেউ বেঁচে ছিল না।
সবাইকে ওই জন্তুগুলো মেরে ফেলেছিল। ওরা সবাই জাহাজে করে গোলাবারুদ নিয়ে যাচ্ছিল, কিন্তু সমুদ্রে ঝড় ওঠার কারণে ওদের জাহাজ এই আইল্যান্ডের কাছেই ডুবে যায়। এসব কিছু শুনে ডেভিডের মাথায় একটা বুদ্ধি চলে আসে। তাদের কাছে একটা ডাইভিং স্যুটের মতো কিছু ছিল। ডেভিড বলে, যদি আমাদের দুজনের মধ্যে কেউ ওই স্যুটটা পরে সমুদ্রের ওই অংশে চলে যায় যেখানে ওই জাহাজটা ডুবে গিয়েছিল, তাহলে হতে পারে আমরা কিছু বুলেট বা ডায়নামাইট পেয়ে যাব, যা দিয়ে এই জন্তুগুলোর সাথে লড়াই করা অনেকটাই সহজ হয়ে যাবে। কিন্তু গ্রুনার এই কথা মানতে একেবারে অস্বীকার করে দেয়। তবে ডেভিড নিজের জীবন বাজি রেখে হলেও এই কাজ করার জন্য প্রস্তুত ছিল। তো আরও কিছুদিন এভাবেই কেটে যায়। ডেভিড আর অ্যানেরিসের মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ডেভিড এখন তাকে পছন্দ করতে শুরু করেছিল। গ্রুনার এদের দুজনকে লুকিয়ে লুকিয়ে রোমান্স করতে দেখে ফেলে। গ্রুনারের মনে হয় যে ডেভিড হয়তো অ্যানেরিসকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে, তাই ডেভিডকে এখন রাস্তা থেকে সরাতে হবে। এখন পরদিন গ্রুনার নিজেই ডেভিডের কথা মানতে রাজি হয়ে যায়। সে ডেভিডকে বলে যে ঠিক আছে, তুমি যেমনটা বলেছিলে, তুমি স্যুট পরে পানির নিচে যাবে আর সেখান থেকে প্রচুর পরিমাণে আরডিএক্স কালেক্ট করবে, তারপর আমি তোমাকে বোট দিয়ে উপর দিকে টেনে তুলবো। কিন্তু গ্রুনারের আসল উদ্দেশ্য অন্য কিছু ছিল। সে চাচ্ছিল যে ডেভিডের সাহায্যে সমুদ্রের নিচে থাকা ডায়নামাইটের বক্সগুলো সারফেস পর্যন্ত নিয়ে আসবে, আর তারপর ডেভিডকে ওখানেই সমুদ্রে একা ছেড়ে দেবে, যাতে করে ওই জন্তুরা তাকে মেরে ফেলতে পারে। এতে করে ডায়নামাইটও তার কাছে চলে আসবে আর অ্যানেরিসও তার গোলাম হয়ে যাবে। তো এইসব প্ল্যান করার পরে এখন তারা দুজন একটা নৌকাতে করে ওই জায়গাতে পৌঁছে যায় যেখানে জাহাজটা ডুবে গিয়েছিল। ডেভিড নিজের ডাইভিং স্যুটটা পরে সমুদ্রের নিচে নেমে যায়। তো যাওয়ার পর ডেভিড দেখতে পারে যে জাহাজ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার কপাল ভালো ছিল যে কিছু ডায়নামাইটের বক্স সে খুঁজে পেয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ কিছু ক্রিয়েচার তার সামনে চলে আসে। সেই জন্তুগুলোকে দেখেই ডেভিড প্রচণ্ড ঘাবড়ে যায় আর নিচে পড়ে যায়। ওই ডাইভিং স্যুট এতটাই ভারী ছিল যে ডেভিড কোনোভাবে নড়তেই পারছিল না, তাই সে গ্রুনারকে উপরে সিগন্যালও পাঠাতে পারছিল না। গ্রুনার ভেবেই নিয়েছিল যে হয়তো ওই জন্তুগুলো ডেভিডকে এতক্ষণে মেরে ফেলেছে, কিন্তু আসলে ওখানে শুধুমাত্র দুটো ছোট বাচ্চা জন্তু ছিল। ডেভিড কোনো মতে নিজের ডাইভিং স্যুট সেখানে ছেড়ে দেয় আর তারপর নিজেকে উপরে ভাসিয়ে তোলে। তারা সেখানে কিছু পুরনো বক্স খুঁজে পায় যেখানে ডায়নামাইটও ছিল। এরপর এই দুজন কাজে লেগে পড়ে। তারা লাইট হাউসের আশেপাশে 2 লেয়ারে ডায়নামাইট বিছিয়ে দেয়, যাতে করে পরবর্তীতে হামলা হলে তারা ওই মনস্টারদের একেবারে শেষ করে দিতে পারে। তো এভাবেই কয়েক মাস কেটে যায় আর বরফ পড়ার সিজন চলে আসে, কিন্তু আবারও ওই ক্রিয়েচারেরা গায়েব হয়ে যায়। হঠাৎ করে সব ধরনের আক্রমণ বন্ধ হয়ে যায়, যেন ওই জন্তুগুলো ইতিমধ্যেই খবর পেয়ে গেছে যে তাদেরকে মারার জন্য একটা ফাঁদ পাতা হয়েছে। এই জন্যই তারা এখনও এখানে অ্যাটাক করতে আসছিল না। তো গ্রুনারের মনে হয় যে হয়তো অ্যানেরিস ওই ক্রিয়েচারদেরকে সাবধান করে দিয়েছে, যার কারণে সে ওই দিন অ্যানেরিসের উপরে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করে। কিন্তু এবার ডেভিড তাকে থামিয়ে দেয়। তো শেষমেশ তারা দুজন মিলে একটা নতুন প্ল্যান বানায় যে লাইট হাউসের মেইন গেট তারা খোলা রাখবে, যাতে করে ওই জন্তুরা তাদের কাছে আসার জন্য অনেক সাহস পেয়ে যায়। আর যখনই কাছে আসবে তখনই ডায়নামাইট দিয়ে তারা ওদের সবাইকে উড়িয়ে দেবে। তো ডেভিড এখন বাকি জন্তুদেরকে ডেকে আনার জন্য অ্যানেরিসকে লাইট হাউসের টপে গিয়ে চিৎকার করতে বলে। তো যথারীতি অ্যানেরিসের আওয়াজ শুনে বাকি সকল জন্তুরা রেগে জ্বলে ওঠে। তো এখন ওই ক্রিয়েচারেরা যখন দেখতে পায় যে লাইট হাউসের মেইন গেট খোলা আছে, তখন তাদের মনে হয় যে এটাই ভালো সুযোগ অ্যানেরিসকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার। কিন্তু আসলে এটা তো ছিল তাদের জন্য একটা মরণ ফাঁদ। তো কিছুক্ষণের মধ্যে ওই জন্তুগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসতে থাকে। তারা সোজা লাইট হাউসের মেইন গেটের দিকে এগোয় আর তারা ভেতরে ঢুকতেই ডেভিডের উপরে হামলা করে দেয়। ডেভিডও সাহস দেখায় আর ওই ক্রিয়েচারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। যেই ওই সকল জন্তুগুলো লাইট হাউসের কাছে পৌঁছে যায়, তখনই গ্রুনার ডায়নামাইটের লিভার চেপে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ব্লাস্টই হয় না। আসলে ডেভিড ওই লিভারের কানেকশনটা খুলে রেখেছিল আর গ্রুনার ওটা আবারও লাগাতে ভুলে গিয়েছিল। তো ডেভিড সাথে সাথে উপরে দৌড়ে যায় আর ডায়নামাইটের তার জোড়া দেবার কাজ শুরু করে দেয়। কিন্তু ততক্ষণ পর্যন্ত ওই জন্তুগুলো লাইট হাউসে ওঠার চেষ্টা করতে থাকে। তো যখনই কানেকশন পূর্ণ হয়ে যায়, সাথে সাথে ডেভিড প্রথম লেয়ারের ডায়নামাইট উড়িয়ে দেয়, যার ফলে অনেকগুলো ক্রিয়েচার এই ব্লাস্টে শেষ হয়ে যায়। কিন্তু এখনও শত শত মনস্টার লাইট হাউসে হামলা করার জন্য প্রস্তুত হয়েছিল।
এই কারণে গ্রুনার দ্বিতীয় লেয়ারেরও ব্লাস্ট করে দেয়। তো এবারের ডায়নামাইটের জোরদার ধামাকাতে তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। আর এখন পরদিন সকালে যখন দুজনের জ্ঞান ফেরে তখন তারা দেখতে পায় যে অ্যানেরিস ওখানে ছিলই না। আর ভয়ঙ্কর ব্লাস্টে চারিদিকে শত শত মৃত ক্রিয়েচার পড়েছিল। গ্রুনার এখন খুঁজে খুঁজে ওই সব জন্তুগুলোকে মারছিল যারা তখনও ক্ষতবিক্ষত অবস্থায় সামান্য হলেও বেঁচে পড়েছিল। তখনই ডেভিডের নজর একটা জন্তুর গলায় ঝোলানো একটা নেকলেসের উপরে পড়ে। সে ওই ক্রিয়েচারটাকে ছটফট করতে দেখে। ডেভিডের ওই জন্তুটাকে এমন কষ্ট পেতে দেখে প্রচণ্ড মায়া হয়। সে নিজের ভুলের জন্য মনে মনে অনেক অনুশোচনা করতে থাকে। আসলে সে বুঝতে পেরেছিল যে এই জন্তুদেরকে সে এতদিন হিংস্র মনে করে আসছিল। আসলে তারাও তো মানুষের মতোই ছিল, তারা শুধু কথা বলতে পারতো না। কিন্তু গ্রুনারের কাছে এইসব ভাবার কোনো সময় ছিল না। সে এলোপাথারিভাবে ওদেরকে মারতে থাকে। কিন্তু ততক্ষণে ডেভিড বুঝে যায় যে এই জন্তুগুলো তো শুধুমাত্র অ্যানেরিসকে উদ্ধার করার জন্য এসেছিল। ঠিক যেমনটা মানুষ তার প্রিয়জনকে উদ্ধার করার জন্য সব কিছু করতে পারে, এই জন্তুগুলো হয়তো তেমনই। তো এই ভয়াবহ ঘটনার পর ওই জন্তুগুলো আর কখনো তাদের উপরে অ্যাটাক করতেই পারেনি। কিন্তু প্রতিদিন সমুদ্রের কিনারা থেকে অঝরে কান্নার আওয়াজ আসতো। ডেভিড তখনও জানতো না যে তারা কত বড় ক্ষতি করে ফেলেছে এই নিরীহ জন্তুদের। কতগুলো পরিবার তারা ভেঙে দিয়েছে, কতগুলো বাচ্চাদের তারা এতিম বানিয়েছে। শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে তারা নিরীহ এই জন্তুগুলোকে নির্মমভাবে মেরে ফেলেছে। তো এখন পরদিন ডেভিড সমুদ্রের পাশে ওই ক্রিচারদের কিছু ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পায়। ওরা সবাই যারা নিজেদের পরিবারকে হারিয়ে ফেলেছিল। ডেভিড পাথর দিয়ে একটা গোল সার্কেল বানায়, যার মাঝে সে ওই ছোট টয় বোটটা রেখে দেয় যাতে করে অ্যানেরিস ওটা দেখে ফিরে আসে। ডেভিড অনেক ঘন্টা অপেক্ষা করে কিন্তু অ্যানেরিস আর ফিরে আসে না। তো পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ডেভিড দেখতে পায় যে গ্রুনার এখনও ঘুমাচ্ছে। গ্রুনারের কাছে কিছু পুরনো জিনিসপত্র রাখা ছিল, সেগুলোর মধ্যে একটা পুরনো ছবিও ছিল। আর যখনই ডেভিড ওই ছবিটা দেখে সে তো অবাক হয়ে যায়, কারণ ওই মেয়েটা যার ফটো সে প্রথম দিন পুরনো অফিসার রবার্টের ডায়েরিতে দেখেছিল সে অন্য কেউ নয় বরং গ্রুনারের স্ত্রী ছিল। আসলে 1 বছর আগে এই দ্বীপে আসা ওয়েদার অফিসার রবার্ট মারা যায়নি, বরং সে নিজের পরিচয় বদলে ফেলেছিল। অর্থাৎ গ্রুনারই হলো ওয়েদার অফিসার রবার্ট। শুধুমাত্র সে নিজের নাম বদলে ফেলেছিল, কারণ এখন সে এই আইল্যান্ড ছেড়ে আর কোথাও যেতে চায় না। এইসব কিছু দেখে ডেভিডও এই আশা ছেড়ে দেয় যে সে কখনো এই আইল্যান্ড থেকে বেরিয়ে যেতে পারবে, কারণ গ্রুনার হয়তো তাকে মেরেও ফেলতে পারে। তো যাই হোক, পরদিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্রের কিনারায় যায় তখন সে দেখতে পায় যে ওই সার্কেলের মধ্যে রাখা ছোট্ট নৌকাটা এখন আর সেখানে নেই। কিন্তু সে ঠিক ওই জায়গাতে একটা ছোট্ট ক্রিয়েচারের বাচ্চাকে দেখতে পায় যার হাতে ওই নৌকাটা ছিল। ডেভিড তার হাতে থাকা জ্বলন্ত মশালটা ওই সার্কেলের মাঝখানে ছুড়ে দেয় যাতে করে সে বোঝাতে পারে যে তার উদ্দেশ্য লড়াই করা নয়, আর তাকে দেখে যেন কেউ বিপদ মনে না করে। সে ওই জন্তুদের সাথে বন্ধুত্ব করতে চায়। তো যাই হোক, কিছুক্ষণ পরে সমুদ্রের ঢেউ থেকে অ্যানেরিস বেরিয়ে আসে, আর তার পেছনে পুরো ক্রিয়েচারদের একটা গ্রুপও সমুদ্র থেকে উঠে এসেছিল। কিন্তু এবার কেউ ডেভিডের উপরে অ্যাটাক করে না, কারণ এখন তারাও শান্তি চায়। তাদের উদ্দেশ্য শুধুমাত্র নিজেদের বাচ্চাদের জন্য একটা নিরাপদ জায়গা পাওয়া ছিল। কিন্তু তখনই সেখানে গ্রুনার হাতে বন্দুক নিয়ে পৌঁছে যায়। গ্রুনার ভাবে যদি সবকিছু শান্ত হয়ে যায় তাহলে সে যে সবার উপরে বা সবার চেয়ে শক্তিশালী এটা সে কিভাবে অনুভব করবে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে যে এই জন্তুগুলো আমাদের সাথে লড়াই করতে চায় না, এরা শান্তি চায়। কিন্তু গ্রুনার কারো কথা শোনে না। সে অ্যানেরিসকে চিৎকার করে বলে যে ভেতরে চলে যাও। কিন্তু এটাই প্রথমবার ছিল যখন অ্যানেরিস তার কথা শোনে না, কারণ এখন সে আর তার চাকরানি বা দাসী ছিল না। এটা দেখে গ্রুনারের মনে হয় যে এখন এই আইল্যান্ডে তার রাজত্ব শেষ হয়ে গেছে। গ্রুনার ভেতর থেকে নিজেকে দুর্বল মনে করতে থাকে, কারণ এখন কেউই তার হুকুম মানছিল না। রাগের চোটে সে লাইট হাউসের দিকে পা বাড়ায়, আর ডেভিড ভাবে যে হয়তো গ্রুনার এখন বুঝতে পেরেছে যে প্রত্যেকটা প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারো গোলাম হয়ে বাঁচতে চায় না। কিন্তু গ্রুনারের মাথা থেকে রাজত্বের ভূতকে এত সহজে নামার ছিল, তাই সে যখনই লাইট হাউসে পৌঁছায় সে সিগন্যাল গান দিয়ে একটা ফ্লেয়ার ছুঁড়ে মারে, যেটা সোজা গিয়ে একটা ক্রিয়েচারের বাচ্চার গায়ে লাগে। ওই বাচ্চাটা সাথে সাথে মারা যায়, আর বাকি সকল ক্রিয়েচারেরা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর অ্যানেরিসও ডেভিডের উপর থেকে তার সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে ফেলে।
রাগে পাগল হয়ে ডেভিড সাথে সাথে লাইট হাউসের দিকে দৌড়ে চলে যায় গ্রুনারকে উচিত শিক্ষা দিতে। ডেভিড তার সাথে লড়াই শুরু করে দেয় আর সে বলে যে তুমি এমনটা কেন করলে, এরা তো শুধু শান্তি চাইছিল। কিন্তু গ্রুনার এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে সে এখন ডেভিডকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ডেভিড তখনই তার আসল নামে তাকে ডাক দেয় আর বলে, থেমে যাও রবার্ট, তুমি এমন খুনি মানুষ নও। এটা শুনে গ্রুনার একেবারে থ হয়ে যায়। আসলে রবার্ট এমন মানুষ কখনোই ছিল না। এই আইল্যান্ডে আসার পরে প্রচণ্ড একাকিত্ব, নিজের স্ত্রীর মৃত্যু আর গভীর ডিপ্রেশন এইসব কিছু তাকে এমন পাগলের মতো বানিয়ে দিয়েছিল। সে আসলে কোনো কিলার ছিলই না, সে একজন ভালো মানুষ ছিল। গ্রুনার বুঝতে পারে যে এই জন্তুগুলো আসলে কখনোই তার সাথে লড়াই করতেই চায়নি, ওরা তো শুধু শান্তি চাইতো। গ্রুনারই জোর করে ওদের মধ্যে থেকে একটা জন্তুকে নিজের কাছে আটকে রেখেছিল, আর গ্রুনার শুধু শুধু ওদেরকে এই জন্যই মেরেছিল যাতে করে সে নিজেকে পাওয়ারফুল হিসেবে দেখাতে পারে। আর এখন গ্রুনার নিজের ভুল বুঝতে পারে, তাই সে নিজেই ওই জন্তুদের সামনে স্যারেন্ডার করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই ওই জন্তুগুলো গ্রুনারকে মেরে ফেলে। এখন ডেভিড লাইট হাউসের ভেতরে নিজেকে পুরোপুরিভাবে লক করে নেয়। আর এভাবেই সময় কেটে যায়। আর 1 বছর পরে এই আইল্যান্ডে একজন সরকারি অফিসার চলে আসে, আর তার সাথে নতুন একজন ওয়েদার অফিসারও ছিল। আর এখন এই ওয়েদার অফিসার আগামী 1 বছর ওয়েদার মনিটরিংয়ের ডিউটি এখানে করবে। যখন ক্যাপ্টেন আগের অফিসারের ব্যাপারে ডেভিডকে জিজ্ঞাসা করে, তখন ডেভিডও ওই একই কথা বলে যে আগের অফিসার পানির দিকে গিয়েছিল একদিন সন্ধ্যায়, কিন্তু আর কখনো ফিরে আসেনি। তো এখানে নতুন আসা ওয়েদার অফিসারের সন্দেহ হতে থাকে যে হয়তো ডেভিডই গ্রুনার। তো ডেভিড তাদের এই ভুল ধারণা ভাঙানোর চেষ্টাও করে না। সে বাস চুপচাপ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ এখন ডেভিড নিজেও এই আইল্যান্ড ছেড়ে কোথাও যেতে চায় না, একদম গ্রুনারের মতো। এই সময়ের মধ্যে অ্যানেরিসও নিজের পরিবারের সাথে অনেক খুশি ছিল। আর এখন অ্যানেরিস বা তাদের প্রজাতির গ্রুনারের মতো কোনো ভয়ঙ্কর লোকেদেরকে নিয়ে ভয়ও ছিল না, কারণ এই আইল্যান্ডে এখন ডেভিড ছিল যে কিনা তাদের অনেক ভালো বন্ধু। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।